ওয়েলকাম স্টুডেন্টস, আজকের এই এক্সপ্লেনার বা ব্যাখ্যামূলক পর্বে সবাইকে স্বাগত। আজ আমরা এমন একটা জিনিস নিয়ে কথা বলবো যেটা আমাদের শরীরের সবচেয়ে পরিশ্রমী অঙ্গ। হ্যাঁ, ঠিক ধরেছেন, মানব হৃৎপিণ্ড। পরীক্ষার জন্য এই বিশাল আর জটিল অঙ্গটাকে আজ আমরা একদম সহজ করে ফেলব। ঠিক আছে, চলুন একটু দেখে নিই আজ আমরা কি জানব। প্রথমে আমরা এই অক্লান্ত পাম্পটার সাথে পরিচিত হব, তারপর দেখব এর 4 কামরার ঘরের গঠন, একমুখী দরজা আর দেয়ালগুলো কিভাবে কাজ করে। এরপর আমরা পুরো রক্ত চলাচলের পথটা ম্যাপ করব, পাম্প করার প্রক্রিয়াটা বুঝব, আর শেষে থাকবে পরীক্ষার জন্য একদম কুইক কিছু ফ্যাক্টস। ব্যাস, এই তো। পর্ব 1, অক্লান্ত পাম্পের সাথে পরিচিতি। আচ্ছা, সবার হাতের মুঠোটা একবার শক্ত করে বন্ধ করা যাক তো। হ্যাঁ, ঠিক এই সাইজটাই হলো একটা মানুষের হৃৎপিণ্ডের আসল আকার। এটা আমাদের বুকের গহ্বরে থাকে, তবে একদম মাঝখানে না, বাম দিকের ফুসফুসের দিকে একটুখানি হেলানো থাকে। চলুন এগিয়ে যাই। পর্ব 2, 4 কামরার ঘরের গঠন। এখন পুরো হৃৎপিণ্ডটাকে যদি আমরা একটা সাধারণ বাড়ির মতো চিন্তা করি, এই বাড়িটা ঠিক 4টা ঘরে ভাগ করা। ওপরের দিকে 2টো ঘরকে বলে অলিন্দ বা অ্যাট্রিয়াম। এদের কাজ হলো রক্ত রিসিভ করা বা গ্রহণ করা। পরীক্ষায় অনেক সময় এদেরকে অরিকলও বলা হয়, সো কনফিউজড হওয়ার কোনো কারণ নেই। আর নিচের দিকে 2টো ঘর হলো নিলয় বা ভেন্ট্রিকল, যেগুলোর দায়িত্ব হলো রক্তকে পাম্প করে বাইরে বের করে দেওয়া। এবার আসি পর্ব 3-এ, একমুখী দরজা ও দেয়াল। একটা ভালো বাড়িতে তো আর পানি লিক করা বা উল্টো দিকে ফ্লো করার কোনো সুযোগ নেই, তাই না? আমাদের হৃৎপিণ্ডেও ঠিক তেমনি একটা মূল দেয়াল আছে, যাকে বলে সেপ্টাম। এই শক্ত পেশিবহুল দেয়ালটা পুরো হৃৎপিণ্ডকে ডান আর বাম এই 2 ভাগে ভাগ করে দেয়। এর কারণেই কিন্তু অক্সিজেনযুক্ত ভালো রক্ত আর কার্বন ডাইঅক্সাইডযুক্ত দূষিত রক্ত কখনো একে অপরের সাথে মিক্স হয়ে যায় না, একদম সলিড একটা দেওয়াল। আর এই ঘরের দরজাগুলো, এদেরকে বলে কপাটিকা বা ভ্যালভ, যেগুলো আসলে একমুখী দরজার মতো কাজ করে। মানে রক্ত একবার গেলে আর উল্টো দিকে ফিরে আসতে পারে না। পরীক্ষার জন্য একটা দারুণ ট্রিক শিখিয়ে দিচ্ছি, মনে রাখবেন, ডান 3, বাম 2। অর্থাৎ ডান দিকে থাকে ট্রাইকাসপিড ভ্যালভ, যার 3টে পাল্লা, আর বাম দিকে থাকে বাইকাসপিড বা মিট্রাল ভ্যালভ, যার 2টো পাল্লা। আর ধমনীগুলোর মুখে থাকে অর্ধচন্দ্রাকৃতি বা সেমিলুনার ভ্যালভ। এবারে পর্ব 4, রক্ত চলাচলের পথ। এই 4 কামরার বাড়ির ভেতরে রক্তের প্লাম্বিং সিস্টেমটা কিভাবে কাজ করে সেটা একটু ক্লিয়ার করা যাক। ধমনী বা আর্টারিজের কাজ হলো রক্তকে ধাক্কা দিয়ে হৃৎপিণ্ড থেকে দূরে পাঠানো, মানে এ ফর আর্টারি, এ ফর অ্যাওয়ে। আর শিরা বা ভেন্সের কাজ ঠিক উল্টো, এরা রক্তকে শরীরের বিভিন্ন অংশ থেকে ব্যাক করে আবার হৃৎপিণ্ডে ফিরিয়ে আনে। এখন কোন দিকে কোন রক্ত থাকে সেটা মনে রাখার একদম ফুলপ্রুফ একটা টেকনিক হলো লর্ড বা LORD সূত্র। এল মানে লেফট বা বাম দিক, যেখানে থাকে ও বা অক্সিজেনেটেড অর্থাৎ অক্সিজেনযুক্ত বিশুদ্ধ রক্ত। আর আর মানে রাইট বা ডান দিক, যেখানে থাকে ডি বা ডিঅক্সিজেনেটেড অর্থাৎ দূষিত রক্ত। সিম্পল, তাই না? বামে ভালো রক্ত, ডানে খারাপ রক্ত। চলুন এবার 1 ফোঁটা রক্তের পুরো জার্নিটা একটু ট্রেস করি। প্রথমে মহাশিরা দিয়ে শরীরের দূষিত রক্ত আসে ডান দিকের ওপরের ঘরে, অর্থাৎ ডান অলিন্দে। তারপর সেখান থেকে যায় ডান নিলয়ে। এরপর ফুসফুসীয় ধমনী সেই রক্তকে পরিষ্কার করার জন্য পাঠিয়ে দেয় ফুসফুসে। সেখানে অক্সিজেন মেশার পর ফুসফুসীয় শিরা দিয়ে সেই একদম ফ্রেশ বিশুদ্ধ রক্ত ফিরে আসে বাম অলিন্দে, আর তারপর বাম নিলয়ে। ফাইনালি এই বাম নিলয় সজোরে পাম্প করে মহাধমনী বা অ্যাওয়ার্টার মাধ্যমে সেই বিশুদ্ধ রক্তকে সারা শরীরে ছড়িয়ে দেয়। এরপর পর্ব 5, পাম্প করার প্রক্রিয়া। এই পুরো মেকানিজমটা আসলে চলে পেশির সংকোচনের মাধ্যমে। প্রথমেই আসে সিস্টোল। সিস্টোল মানে হলো পেশির সক্রিয় সংকোচন পর্যায়। জাস্ট ভাবুন, একটা স্পঞ্জকে হাতের মুঠোয় নিয়ে জোরে চাপ দিচ্ছেন, ভেতরের পানি যেমন ছিটকে বেরিয়ে যায়, ঠিক তেমনি সিস্টোলের সময় হৃৎপিণ্ড সংকুচিত হয়ে রক্ততে পাম্প করে বাইরে বের করে দেয়। আর এর ঠিক পরেই আসে ডায়াস্টোল। এটা হলো পেশির রিল্যাক্সেশন বা শিথিল পর্যায়। স্পঞ্জটা ছেড়ে দিলে যেমন আবার ফুলে ওঠে, তেমনি সংকোচনের পর হৃৎপিণ্ড যখন শিথিল হয়, তখন এর খালি প্রকোষ্ঠগুলো নতুন করে রক্ত দিয়ে ভর্তি হওয়ার সুযোগ পায়। এখন সবচেয়ে ইন্টারেস্টিং আর পরীক্ষার বারবার আসা একটা প্রশ্ন হলো, অলিন্দের দেওয়ালের চেয়ে নিলয়ের দেওয়াল এত বেশি পুরু বা মোটা হয় কেন? একটু চিন্তা করে দেখুন তো। এর উত্তরটা লুকিয়ে আছে দূরত্বের মধ্যে। ওপরের ঘর বা অলিন্দগুলোকে রক্ত জাস্ট নিচের ঘরে পাঠাতে হয়, যেটা খুব ইজি। কিন্তু নিলয়কে, বিশেষ করে বাম নিলয়কে, মহাধমনীর মাধ্যমে মাথার তালু থেকে পায়ের পাতা পর্যন্ত পুরো শরীরে রক্ত পাম্প করতে হয়।
এত লম্বা দূরত্বে রক্ত পাঠাতে যে ম্যাসিভ ফোর্স বা বিপুল শক্তির প্রয়োজন সেটা তৈরি করতেই এদের দেয়াল এত বেশি পুরু আর স্ট্রং হয়। আমরা একদম শেষ পর্যায়ে চলে এসেছি পর্ব 6, পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ সংক্ষিপ্ত তথ্য। গঠনটা যাতে কোনোদিন ভুল না হয় তার জন্য একটা রাফ খাতায় একটা সহজ ছবি এঁকে ফেলা যাক। একটা সাধারণ চারকোনা স্কোয়ার বক্স আঁকুন। এটাকে সমান 4 ভাগে ভাগ করুন। ওপরের দুটো ঘরের নাম দিন অলিন্দ, নিচের দুটো নিলয়। এরপর ওই লর্ড সূত্রটা মাথায় রেখে তীরচিহ্ন দিয়ে রক্তের প্রবাহটা এঁকে ফেলুন। ব্যাস, একবার এটা নিজে নিজে প্র্যাকটিস করলে পুরো অ্যানাটমিটা একদম মাথায় গেঁথে যাবে। জানেন তো, একজন সুস্থ প্রাপ্তবয়স্ক মানুষের হৃৎপিণ্ড মিনিটে গড়ে 72 বার বিট করে। আমরা যখন ঘুমাই তখনও এই অঙ্গটা এক মুহূর্তের জন্য রেস্ট না নিয়ে অবিশ্বাস্যভাবে কাজ করে যায়। সো ফাইনাল সামারিটা হলো, হৃৎপিণ্ড হাতের মুঠোর সমান একটা পেশি বহুল পাম্প। সেপ্টাম একে ডান দামে 4টি প্রকোষ্ঠে ভাগ করে, ভালভগুলো একমুখী প্রবাহ নিশ্চিত করে। লর্ড সূত্র দিয়ে আমরা বিশুদ্ধ আর দূষিত রক্তের লোকেশন মনে রাখি। আর পাওয়ারফুল পাম্পিংয়ের জন্য নিলয়ের দেয়াল অনেক বেশি পুরু হয়। প্রতিদিন এই হাতের মুঠোর সমান অক্লান্ত পাম্পটা আমাদের বাঁচিয়ে রাখতে অবিরাম স্পন্দিত হচ্ছে। তাই আজকের এই ব্যাখ্যামূলক পর্ব শেষে আমার প্রশ্ন হল, আজ আমরা আমাদের এই 4 কামরার অমূল্য ঘরটিকে সুস্থ আর সুরক্ষিত রাখতে কি পদক্ষেপ নিচ্ছি? এটা নিয়ে একটু ভাববেন। ভালো থাকবেন সবাই। শেখার এই আনন্দময় যাত্রা চলতে থাকুক।